আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে এই লাইভে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক, বাংলা উচ্চারণ। যদিও এটা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ধরা হয়, কিন্তু এই টপিকটা থেকে এইচএসসি পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় অনেক জায়গায় এই টপিকটা থেকে প্রশ্ন এসে থাকে। অর্থাৎ এই টপিকটা শুধু আমাদের যে এইচএসসির জন্যই দরকার এরকমটা না। তবে আমরা এমনভাবে আজকে পড়ব যাতে আমাদের এইচএসসি একাডেমিক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এবং আমাদের চাকরি প্রস্তুতি থেকে শুরু করে সব জায়গার জন্য যেন কভার হয়ে যায়। আমরা ট্রাই করব ওভারঅল সব বিষয়গুলো দেখার এবং সবভাবে সমাধান করার। তো তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের যে আলোচনা বাংলা উচ্চারণের নিয়ম সেটা তাহলে শুরু করি। দেখো, আমরা সর্বপ্রথম এই জিনিসটা বুঝি যে উচ্চারণ, যে জিনিসটা বোঝাচ্ছে উচ্চারণ, আমরা এই কথাটা আগে বোঝার চেষ্টা করি। দেখো, এখন এইখানে কী হবে বিষয়টা, আমরা বাংলার ক্ষেত্রে আরেকটা বিষয় জানি, সেটা হলো বানান। আরেকটা বিষয় হলো উচ্চারণ। এই দুইটা বিষয়। তো দেখো, বানান হলো কি লিখিত রূপ, বানান হলো কি লিখিত রূপ। ওই শব্দটা কিভাবে লিখিত রূপটা প্রকাশ হয় সেটা হলো বানান। আর উচ্চারণ হলো এটা হলো মুখ, মানে মৌখিক রূপ, আমরা যেটা মুখে বলি সেটাকে উচ্চারণ বলে। এখন মুখে বলতে গিয়ে ওটা কী রকমভাবে উচ্চারিত হয়, এই এই যে উচ্চারণটা কীরকম হচ্ছে, উচ্চারিতটা আমরা যে কথাটা বলতেছি, এখন যে বিভিন্ন ধরনের কথাগুলো বলতেছি, এটা বলতে গিয়ে কীরকমভাবে উচ্চারিত হয়, এইটা যখন আমরা কোনো মানে বর্ণের রূপ দিব বা শব্দের রূপ দিব, তখন সেটাকে আমরা উচ্চারণ জিনিসটা প্রকাশ করতেছি। এখন পরীক্ষায় কিন্তু তোমার এইভাবেই লেখা থাকে, কোনো একটা শব্দ দেওয়া থাকে, ওই শব্দে তোমাকে উচ্চারণ লিখতে হয়। উচ্চারণ বলতে কি, ওই শব্দটা মুখে উচ্চারিত করতে গিয়ে কী রকম অবস্থায় গিয়ে পৌঁছায়, এইটাই তোমাকে একটা বানানের মতো লিখতে হবে। ওই উচ্চারিত রূপটা তোমাকে বানানের মাধ্যমে প্রকাশ করতে হবে। আশা করি তোমাদের বিষয়টা বুঝাতে পারছি। তো দেখো, নিচে কিছু প্রাথমিক নিয়ম দেওয়া হলো এই উচ্চারণের। এগুলো থেকে মূলত শতাংশই কমন আসবে এবং এগুলো বাদ দিয়ে উচ্চারণ করতে গেলে বুঝতে অনেকটা প্রবলেম হবে। কেন বলছি এগুলো থেকে সবচেয়ে বেশি কমন আসবে? কারণ এই যে নিচে নিয়মগুলো আসবে, তুমি যদি এগুলোই জানে যদি তুমি প্র্যাকটিস করতে নামো, তুমি তাও পারবা। তোমাদের আমি বাস্তবে দেখাবো জিনিসটা, তাহলে তোমরা আন্দাজ করতে পারবা। এই যে যে নিয়মগুলো আছে, জাস্ট এইগুলো যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো, একবারে তোমরা কী করবা, সবাই খাতা কলম নিয়ে বসবা, আমি যেগুলো বলবো, যেভাবে বলবো সবগুলো নোট করবা, আমার কথাগুলো সুন্দরভাবে নোট করবা। দেখো, প্রথমে যেটা রয়েছে, এই কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই কথাটা মানে পুরো আমাদের উচ্চারণ আছে না, উচ্চারণের সাথে পুরো রিলেটেড, সম্পূর্ণ এই প্রথমকার যে কথাটা রয়েছে এটা খুব ভালোভাবে বুঝবা। সরি, দেখো, কোনো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত না হয়, তখন সেই ব্যঞ্জন বর্ণে আমাদের হসন্ত দিতে হয়। হসন্ত মানে আমরা জানি, আমরা কোনো একটা শব্দে নিচে যে আমাদের একটা ছোট করে টান দেওয়া থাকে, যেমন এখানে মন দন্তন্য আছে না, এই দন্তন্য নিচে একটা ছোট করে টান দেওয়া হয়েছে। এই রকম যখন কোনো কিছু থাকে তখন সেটাকে হসন্ত বলে। কি বলছে দেখো, কোনো ব্যঞ্জন বর্ণের সাথে, কি সাথে, কোন বর্ণ থাকবে? ব্যঞ্জন বর্ণ। কোনো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত না হয়, মানে কোনো একটা ব্যঞ্জনবর্ণ আমরা উচ্চারণ করব, সেই ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গিয়ে যদি সেখানে স্বরবর্ণ না হয়, তখন সেই ব্যঞ্জনবর্ণে আমাদের হসন্ত দিতে হয়। এইটা একবারে তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ তোমরা যখনই যে কোনো ওয়ার্ডের, যে কোনো শব্দের উচ্চারণ লিখতে যাবা, হসন্ত মানে প্রায় 90% ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। 90% ওয়ার্ডের ক্ষেত্রে এই হসন্তটা ইউজ করা হয়। এখন যে এই জিনিসটা বুঝবে, সেই কিন্তু ওটা ভালোভাবে ইউজ করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে, কোনো একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা যদি সেখানে সব সময়, বেশিরভাগ সময় যেটা আসবে সেটা হলো স্বরীয় ধ্বনি। স্বরবর্ণ বলতে স্বরবর্ণ তো অনেকগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি যেটা আসে সেটা হলো স্বরীয় যে ধ্বনিটা রয়েছে, এই ধ্বনিটা। যদি আমরা সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমরা এরকম স্বরধ্বনি যে আছে, মানে স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনি, সেইটা যদি আমরা উচ্চারিত হয় তাহলে একটা অবস্থা হবে, আর যদি উচ্চারিত না হয় তাহলে আমরা সেখানে হসন্ত দিব। আর উচ্চারিত যদি আমাদের না হয়, কথাটা ভালো করে বুঝো, উচ্চারিত যদি না হয়, স্বরবর্ণ যদি না আসে, তখন আমরা হসন্ত দেবো। আর যদি স্বরবর্ণ আসে, তখন আমাদের সেখানে ওকার দিতে হয়। তবে অনেক জায়গায় ও দিতে হয়। এখন কোন সময় ও দিব, কোন সময় ওকার দেব, ওইটা কিছু নিয়ম আছে। আমরা যখন আলোচনা করব যে স্বরধ্বনির নিয়ম, স্বরধ্বনি অনেকগুলো নিয়ম আছে, তখন আমরা এই বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে ধারণা দিতে পারবো। ওইগুলো কিন্তু পরবর্তীতে আছে, আমরা আরও বিস্তারিত এগুলো আলোচনা করব। যেমন একটা যদি উদাহরণ দিই, দেখো এই উদাহরণটা এখানে দেওয়া আছে মন। এখানে কি দেওয়া আছে? মন। তাহলে এখানে মন যদি আমরা ভাঙি, কী হবে দেখো, ম প্লাস স্বরীয় প্লাস দন্তন্য, মন। তো এখানে যে আকারটা যদি ভুল কমে চলে আসছে, আকার হবে না,
এটি টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে তাহলে হচ্ছে মন, আমরা এভাবে বলি না, মন যখন বলি মুখে উচ্চারণ করি কীভাবে, মন এভাবে বলি না, কখনো বলি মন, এভাবে কি কখনো বলি? কখনো বলি না, বলি মন। তার মানে এখানে আমাদের যখন দন্তন্য উচ্চারণ করতেছি তখন কি আমাদের স্বরধ্বনি আসতেছে? আসে না, কিন্তু ভালোভাবে উচ্চারণ করো, মন। আমরা বলি না কিন্তু মন, বলি না এভাবে। যদি আমরা বলতাম মন, তখন আমাদের হিসাবটা আস্তে শেষে ওকার দিতাম, ম দন্তন্য ওকার ন দিতাম। কিন্তু যেহেতু আমাদের স্বরধ্বনি আসতেছে না, তার মানে আমরা কি জানি, কোনো ব্যঞ্জনবর্ণ, এই দন্তন্যটা হলো কি ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত না হয়। তার মানে এই যে দন্তন্য, এর সাথে স্বরবর্ণ কোনো উচ্চারণ হচ্ছে, হয় নাই। তার মানে কি আমাদের উচ্চারণ যদি না হয় তখন আমরা কি দিব, হসন্ত দিব। এই জন্য এখানে দন্তন্য নিচে আমাদের মূলত হসন্ত দেওয়া হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের পুরো একবারে এই যে উচ্চারণের পুরো টপিকটার সাথে যখনই তোমরা উচ্চারণ করতে যাবা, 5টার মধ্যে 4টা ওয়ার্ডেই দুই জায়গায় কোনো ওয়ার্ডে এমন পাবা 2 জায়গায় ইউজ করতে হবে হসন্ত, কোনো ওয়ার্ডে 3 জায়গায় এরকম পাবা। তবে 90% ওয়ার্ডের ক্ষেত্রে হসন্ত ইউজ করা হয়। তো এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু তুমি হসন্ত সঠিকভাবে ইউজ করতে পারবা, নতুবা কিন্তু তুমি হসন্ত সঠিকভাবে ইউজ করতে পারবা না। তো দেখো এরপরে আমাদের যেটা রয়েছে, আমরা নিয়মগুলোর মধ্যে চলে যাই। আশা করি এটা তোমাদের কারো কোনো সমস্যা না। যদি তারপর এটা কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের আবার ট্রাই করবো সেটা বোঝানোর। তো দেখো কোনো শব্দে যদি আমরা স্বরেয় দেখি, কি দেখি, স্বরেয় দেখি, তাহলে সেই শব্দে মূলত যখন উচ্চারণ লিখতে যাব তখন স্বরের পরিবর্তে আমরা মূলত কি দিব, ও দিব বা ওকার। দুইটা বিষয় কি বলছে, যদি আমরা দেখি কোনো একটা ওয়ার্ড যেমন অনু, এই শব্দটা তোমাকে উচ্চারণ লিখতে বলছে, তো মানে স্বরে আছে, এরকম যদি আমরা লক্ষ্য করি তখন আমরা স্বরের পরিবর্তে ও দিব বা কি দিব, ওকার দিব। দুইটা হতে পারে। এখন স্থান ভেদে দুই রকম হবে, কোন সময় ও হবে এবং কোন সময় ওকার হবে। দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো এখন এখানে আছে স্বরেয় দন্তন অনু। তো এখন এই যে আমরা কি জানি, স্বরেয় পরিবর্তে আমাদের কী হবে, ও হবে। তার মানে এই যে স্বরেয় রয়েছে এর পরিবর্তে আমরা ও দিলাম। কিন্তু এখানে একটা বিষয় দেখো, স্বরের পরিবর্তে এখানে আমরা যদি ওকার দিই, তাহলে ওকার দিলে তুমি একটা নিজের কমন সেন্সের বিষয়, কখন ও হবে কখন ওকার হবে তুমি নিজেই কিন্তু বুঝতে পারবা, কখন ও দিব কখন ওকার দিব। কিভাবে দেখো, এখানে যদি তুমি ওকার দাও, স্বরেয় ওকার কখনো তুমি দেখছো কি জীবনে? তুমি নিজেই কল্পনা করো। বা ওকার কি কখনো জীবনে দেখছো? এটা কিন্তু কখনোই এরকম কিন্তু ওয়ার্ড জীবনে হয় নাই বা তৈরি হয় নাই এরকম। তো তাহলে তুমি এটা নিজে তুমি কীভাবে তৈরি করবা? এটা কিন্তু সম্ভব না। তো একটু কমন সেন্স খাটাইলে কিন্তু এই বিষয়টা হয়ে যায়। স্বরের পরিবর্তে এখানে যে ওকার, এই যে স্বরের পরিবর্তে যদি ওকার দিই তাহলে কী হলো, কোনো তো ওয়ার্ডই তোমার এখানে হবে না। এখানে যদি ওকার ও দিই বা দন্ত নো সুকার ও দিই, কোনো ওয়ার্ড হলেও কোনো একটা ওয়ার্ডে নেই, যার কোনো অর্থই থাকলো না। তো তাহলে এটা হচ্ছে না, আমাদের বোঝাই যায়। তো তার মানে এরকম যখন তোমরা লক্ষ্য করবা যে সেই ওয়ার্ডটা স্বরের পরিবর্তে ও না ওকার, সেটা আমরা কি হচ্ছে, যদি ওকার দিই তাহলে কি সেটা হচ্ছে না, ও দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যেইটা হবে তোমাকে সেটা দিতে হবে। তো তার মানে এখানে স্বরের পরিবর্তে আর স্বরে আছে, তার মানে প্রথমে আমরা ও দিলাম, আর দন্তন্য উসুকার আছে, দন্তন্য উসুকার দিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝছো। আর বেশিরভাগ সময় এই স্বরের পরিবর্তে ও যে হয়, এটা শব্দের শুরুতে যখন স্বরীয় থাকে সরি, তখন মূলত আমাদের ও দিতে হয়। আর শব্দের মধ্যে বা শেষে এগুলো যখন আমরা দেখি বেশিরভাগ সময় ওখানে ওকার হয় শব্দের মধ্যে বা শেষে থাকলে। আর প্রথমে যদি থাকে তাহলে আমরা স্বরের পরিবর্তে নর্মালি বেশিরভাগ সময়ই ও ইউজ করা হয়। যেমন এই উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, তারপরে যে উদাহরণটা রয়েছে এটা লক্ষ্য করলে বুঝতে পারবো, অক্ষ যে বানানটা আছে, এই একটা বানান অক্ষ, এর যদি আমরা উচ্চারণ লিখতে যাই, উচ্চারণটা আমরা লক্ষ্য করতে পারবো স্বরের পরিবর্তে আমরা কি জানি, প্রথমেই যদি থাকে একটু আগে বললাম ও দিলাম। আর যুক্তক্ষ এই যে আছে, যুক্তক্ষ ভাঙলে আমাদের মূলত, এটা এখনও যদি আলোচনা করা হয় নাই, আপাতত বলে দিচ্ছি, যুক্তক্ষ ভাঙলে আমাদের পাবো, যদি কোনো ওয়ার্ডে আমরা বানানে যুক্তক্ষ পাই তাহলে এখানে ক হসন্ত খ দিব। কি দিব? ক হসন্ত খ। যদি যুক্তক্ষ কোনো ওয়ার্ডে বা বানানে আমরা পাই, যখন সেটা উচ্চারণ লিখবো ওই যুক্তক্ষর পরিবর্তে আমরা দিব ক হসন্ত খ। তাহলে ও দিলাম আর ক হসন্ত খ দিলাম। কিন্তু এখানে ওকার কেন আসলো? দেখো কেন আসলো তোমাকে বলি। অক্ষ, দেখো তো উচ্চারণ করো, তুমি উচ্চারণ করো অক্ষ, অ স্বরে অ আসতেছে না, অ মানে কি স্বরে অ। তার মানে কি, কোনো আমি একটু আগে বললাম কোনো ব্যঞ্জন বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ খ, এর সাথে উচ্চারণ করতে গিয়ে যদি স্বরে বর্ণ আসে, বিশেষ করে স্বরেয়, এটা কিন্তু বেশিরভাগ সময় স্বরে আসবে, স্বরে বর্ণ যদি আসে তাহলে সেখানে কি হবে, ওকার হবে, একটু আগে বললাম। তার মানে এই জন্য কিন্তু এখানে আমরা ক্ষয়ের ওকার দিছি, ও খ। কথা কি বুঝছো আমার? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো দেখো যে কি বললাম, কোনো শব্দে যদি আমরা দেখি স্বরেয়, সেই স্বরের পরিবর্তে আমরা ও বা ওকার দিব, এই হলো বিষয়। প্রথমটা গেল রুল। এরপরে 2 নাম্বার যে রুলটা আছে, দেখো
যদি কোনো শব্দের বানানে যদি অন্তস্থ জ থাকে তাহলে সেখানে আমরা বর্গীয় জ দিব। যেমন যজ্ঞ বানানটা আছে, এই যজ্ঞ বানান এটা যদি আমরা উচ্চারণ করতে চাই অন্তস্থ জ আছে, অন্তস্থ জয়ের পরিবর্তে কী দিব, বর্গীয় জ দিব, বর্গীয় জ দিয়ে দিলাম। আর এই যে এখানকার আবার এই যে আমরা জানি যে বিজ্ঞান বানান লিখতে চাই, তারপর এরকম যে বানানগুলো আছে এখানে বর্গীয় জ যোগ ইয় যে ওয়ার্ডটা আমরা দুইটা মিলে যে এই যে বর্ণটা পাই, এটাকে যদি কোনো বানানে দেখি তাহলে আমার যখন উচ্চারণে সেটাকে লিখতে যাব তাহলে এখানে ডবল গ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়, ডবল গ। এগুলো কিন্তু আলোচনা করবো আরও বিস্তারিত, পরবর্তীতে আছে তোমাদের এগুলো। আবার তো জাস্ট ধারণা দিচ্ছি এরকম, এটা কিন্তু বিস্তারিত আছে, আবারও বলছি পরবর্তীতে কিন্তু এগুলো বিস্তারিত আছে আরও, জাস্ট এটা বোঝার জন্য তোমাদের বলছি। এটা দিতে হয় গ হসন্ত গ, এই ওয়ার্ডটার পরিবর্তে। তার মানে অন্তস্থ জয়ের পরিবর্তে কী দিলাম, বর্গীয় জ। তার মানে এখানে ওকার কেন আসলো, এখন প্রশ্ন হবে। বর্গীয় জ তাহলে দিলাম ঠিক আছে, কিন্তু ওকার কেন হলো, জ। উচ্চারণ করো, তুমি সবসময় অলওয়েজ একটা ওয়ার্ডের যে জিনিসটা লক্ষ্য করবা সেটা হলো উচ্চারণ। যেহেতু আমরা উচ্চারণ করতেছি না, সেটা উচ্চারণ করবা মুখে, যে উচ্চারণ করতে গিয়ে সেটা কীরকম আসে। উচ্চারণ করো তো, জ স্বরে আসতেছে না, স্বরধ্বনি। তো স্বরধ্বনি আসা মানে কি, আমরা কি জানি, স্বরধ্বনি আসা মানে আমাদের সেখানে কী হবে, ওকার হবে। তো ওকার ওই জন্য আমরা দিয়েছি বর্গীয় জ, অন্তস্থ জ পরিবর্তে বর্গীয় জ, আর স্বরধ্বনি আসতেছে ওই জন্য ওকার দিয়ে দিলাম। এরপর এই যে শব্দটা থাকে কোনো ওয়ার্ডের মধ্যে বানানে, তাহলে আমরা কি দিব, গ হসন্ত গ দিব। তার মানে আমাদের গ হসন্ত গ দিলাম, কিন্তু এখানে ওকার এবং চন্দ্রবিন্দু কেন হলো, কারণ এখানে চন্দ্রবিন্দু দিতে হয়, একটা ভুলে গেছে, এখানে চন্দ্রবিন্দু হবে। আর এই যে ওকার কেন আসলো বিষয়টা দেখো, ওকারের বিষয়টা এই কারণে আসলো কারণ এখানে স্বরধ্বনি উচ্চারণ, দেখো স্বরধ্বনি উচ্চারণ হয়েছে। যোগ্য, যোগ্য আমরা কি বলি, যোগ্য, শেষে অ আসতেছে না, যোগ্য শেষে অ আসতেছে কি না, তুমি আমার সাথে কিন্তু উচ্চারণ করবা, তাহলে বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে। যোগ্য স্বরধ্বনি আসতেছে, আর স্বরধ্বনি আসা মানে কি, ওকার, ওই জন্য আমরা এখানে গতেও ওকার দিলাম। এভাবে তোমরা চেষ্টা করবা, তাহলে ইজিলি এই জিনিসটা পাবা। দেখো এই যুক্তক্ষ আছে না, এই যুক্তক্ষ বিষয়টা একটু আগে তোমাদের কিন্তু বললাম। এই যুক্তক্ষের ক্ষেত্রে দুইটা নিয়ম, কি কি একটা নিয়ম, যুক্তক্ষ যদি মধ্যে বা শেষে থাকে, আর একটা যুক্তক্ষ যদি প্রথমে থাকে, দুই রকম নিয়ম। দেখো দুইটার ক্ষেত্রে কীরকম, এই যুক্তক্ষ যদি মধ্যে বা শেষে থাকে তখন কী নিয়ম, তখন এই যুক্তক্ষ পরিবর্তে ক হসন্ত খ দিব। কি দিব, ক হসন্ত খ। এখানে কিন্তু হসন্ত রয়েছে, খুব ছোটো করে একটু বোঝা যাচ্ছে না কি, এই যে এটা কিন্তু হসন্ত, নিচে যে একটা টানের মতো ছেড়ে দেওয়া আছে এটা কিন্তু হসন্ত। যুক্তক্ষ যদি মধ্যে বা শেষে থাকে তাহলে কী হবে, ক হসন্ত খ হবে। যেমন পক্ষ, এই বানানটা যুক্তক্ষ কী আছে, মধ্যে শেষে আছে, বা মধ্যে থাকুক যেটা থাকুক, আমাদের বলছে মধ্যে বা শেষে, যেহেতু শেষে আছে তার মানে আমাদের এই নিয়মটা এখন খাটাইতে হবে। দেখো নিয়মটা যদি আমরা ইউজ করি, কিভাবে ইউজ করা যায়। প্রথমে দিলাম পৌকার প, কেন দিলাম, কারণ পক্ষ উচ্চারণ করতো, পক পক, অ আসতেছে কিন্তু উচ্চারণ করো, তুমি উচ্চারণ করলে হবে পক্ষ, পক, অ আসতেছে, যখনই তুমি মানে খ উচ্চারণ করতেছে তার আগে কিন্তু স্বরে আসতেছে, প উচ্চারণ করতো, প ও আসতেছে না, ওই জন্য কিন্তু যখনই ও আসবে তখন মানে কি ওকার, ওই জন্য আমরা এখানে ওকার দিলাম। আর যুক্তক্ষকে ভাঙলে কী হয় আমাদের, আমরা একটু আগে বলছি কোনো বানানে যদি আমরা যুক্তক্ষ দেখি, যখন সেটা উচ্চারণ লিখবো ওই বানানটার, তাহলে আমরা ক হসন্ত খ দিব, ক হসন্ত খ দিলাম। কিন্তু ওকার কেন হলো, কারণ তুমি উচ্চারণ করো পক্ষ, শেষে কি আসতেছে, স্বরে আসতেছে, পক্ষ, ক্ষয়ে কি আসতেছে, স্বরে আসতেছে, কয়ে কিন্তু আসতেছে না, তার মানে কয়ে আসতেছে না বলেই কিন্তু আমরা কয়ে হসন্ত দিছি। এখন অনেকে বলতে পারে এখানে এই যে গয়ে কেন হসন্ত দিলাম, একই কথা, কারণ এখানে গয়ে কোনো স্বরধ্বনি আসতেছে না। কথা কি বুঝতে পারছো আমার, এখানে গয়ে কোনো স্বরধ্বনি আসতেছে না বলে কিন্তু আমরা গয়ে হসন্ত দিচ্ছি, ঠিক তেমনিভাবে এখানে কয়ে কোনো স্বরধ্বনি আসতেছে না, যার কারণে এখানে আমরা কয়ের নিচে হসন্ত দিয়েছি, শুধু ক্ষয়ে ওকার দিয়েছি কেন, কারণ ক্ষয়ে স্বরধ্বনি আসতেছে। উচ্চারণ করো তুমি পক পক, বয়ে স্বরে আসতেছে ওই জন্য ওকার দিলাম, পক, কয়ে কোনো আসতেছে না তার মানে এখানে হসন্ত দিলাম, খ এখানে স্বরধ্বনি আসতেছে ওই জন্য আমরা ওকার দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝছো, কারণ এটা ইজি, কিন্তু তুমি জাস্ট একটু আমার সাথে মিলাও, আমার কথার সাথে তাল মিলাও। আমি যদিও এটা ইউটিউবে আবার আপলোড দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওটা পোস্ট করে দেখতে পারো, বা স্টপ করে তোমরা সেখানে দেখতে পাবা। আমাদের অপটিমিস্ট আশাবাদী ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আশা করি। আমি এই লাইভ ক্লাসটা নেওয়ার পরে পরবর্তীতে আপলোড দিয়ে দিব। দেখো এরপর হলো এই যুক্তক্ষ প্রথমে যদি থাকে, এটা হলো মধ্যে বা শেষে, যদি প্রথমে থাকে তাহলে আমরা কি দিব, এই যুক্তক্ষর বদলে আমরা শুধু খ দিব। কি দিব, খ দিব। যেমন ক্ষমা, এই একটা মনে করো ওয়ার্ড আছে, এই ক্ষমা যে শব্দটা আছে এই শব্দটাকে যদি আমরা উচ্চারণে তোমাকে লিখতে বলে তাহলে শুধু লিখবা কি, খ ময়কার মা, শেষ। কি লিখবা, খ ময়কার মা, শুধু খ লিখবা। এখন ক আর খ লেখার কোনো প্রয়োজনই নাই। কথা কি আমার বুঝছো,
এই ছিল মূলত কিছু নিয়ম। এরপরে যে আছে তারপর দেখো, তারপর যদি কোনো শব্দে যদি মূর্ধন্য দেখি, কি দেখি, মূর্ধন্য যদি দেখি তাহলে হবে দন্ত ন। তাহলে কী হবে, মূর্ধন্য যদি কোনো শব্দে দেখি তাহলে হবে দন্ত ন। যেমন নত্যবিধান এই শব্দটাতে আছে, তাহলে তো দন্তন্য আছে, মূর্ধন্য আছে। মূর্ধন্য মানে কী হবে, মূর্ধন্য থাকলে সেখানে দন্তন্য হবে, তার মানে আমরা দন্তন্য দিলাম। আর এখানে হলো এই যে ডবল ত কেন দিলাম, কারণ এখানে আবার একটা নিয়ম আছে, তোমাদের বলে দিই। এগুলো কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি কেন, কারণ তোমাদের যেন একবারে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এগুলো কিন্তু পরবর্তীতে আসে, এটা কিন্তু বফলা বলে, বফলা যুক্ত থাকলে কোনো শব্দে, নিয়মটা বলে দিচ্ছি চাইলে নোট করে নিতে পারো। কোনো শব্দে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই শব্দটা দ্বিত্ব হয়। কি হয়, দ্বিত্ব হয়। যেই শব্দের সাথে সেই বফলা যুক্ত থাকবে সেই শব্দটা দ্বিত্ব হবে। তার মানে এখানে আমাদের কির সাথে বটা যুক্ত হয়েছে, তো এর সাথে, তার মানে তোটা এখন কী হবে, দ্বিত্ব হবে। তার মানে প্রথমে মূর্ধন্য পরিবর্তে কী দিলাম, দন্তন্য দিলাম। দ্বিত্ব মানে কি, দুইবার, দুইটা ত দিলাম, নত ত, দুইটা ত দিলাম। এখন প্রথম তয়ের নিচে হসন্ত, দ্বিতীয় তয়ের নিচে মানে ত ক্ষেত্রে আমরা ওকার কেন নিলাম, এ কারণে প্রথম তুমি উচ্চারণ করো, মুখে উচ্চারণ করো, সব মুখের খেলা। যে ভালোভাবে মুখে ভালোভাবে উচ্চারণ জিনিসটা করতে পারে সে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে। আমার সাথে মিলাও, আমি যেভাবে বলি, উচ্চারণ করো ন ন নত, উচ্চারণ করো তো নত। এখানে কোনো স্বরধ্বনি আসতেছে নাই, স্বরধ্বনি না আসা মানে কি হসন্ত, ওই জন্য হসন্ত দিছি। ত ত স্বরধ্বনি আসতেছে না, ত অ আসতেছে শেষে, ত শেষে অ আসতেছে, অ আসা মানে কি উকার, ওই জন্য এখানে উকার দিছি। বিষয়টা কি বুঝতে পারছো, খুব ইজি কিন্তু, যে এই ট্রিক্সটা ধরতে পারবে তার জন্য উচ্চারণ অনেক ইজি। তুমি যদি এই বিষয়টা ধরতে পারো তোমাকে খুব মজা লাগবে করতে। আর বাকিটা তো আমাদের কোনো পরিবর্তন নাই, বি ধান দিয়ে দিলাম, আর শেষে হসন্ত কেন দিলাম, দন্তন্য, কারণ বি ধান, ধানও আমরা কখনো বলি না, বলি কি ধান, অ কখনো উচ্চারণ করি না, অ উচ্চারণ করলে তাহলে আমাদের এখানে উকার দিতাম, কিন্তু আমরা জাস্ট বলি কি বিধান, শুধু বিধান বলি, মানে এখানে কোনো স্বরধ্বনি আসতেছে না শেষে, ওই জন্য আমরা তখন কি দিলাম, আমরা হসন্ত দিলাম। বিষয়টা বুঝতে পারছো কি? কারো কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো কারো প্রবলেম হয়ে থাকে। তারপর এরপর দেখো, এরপরে কোনো শব্দে যদি আমরা ধৈর্য ফলা দেখি, কি দেখি, ধৈর্য ফলা যদি দেখি তাহলে আমরা দ হসন্ত ধ দিব। আর সবসময় আমি একটা জিনিস বলি, দ হসন্ত ধ কেন দিব, দুইটা যদি ওয়ার্ড আসে তাহলে একটা নিচে হসন্ত কেন দিতে হয়, এটা তো রুল, এটা না, এটা মানে সবসময় মানে দেওয়াই লাগে, কারণ এখানে দটা যখন উচ্চারণ করি তখন স্বরধ্বনি আসে না, নর্মালি স্বরধ্বনি আসবেই না, ওই কারণে মূলত এই দর নিচে হসন্ত দিতে হয় সবসময়। আর ধর নিচে হসন্ত দেওয়া লাগে না, কারণ এখানে ধয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় ওকার আসে, স্বরেয় ধ্বনি উচ্চারিত হয়, যার কারণে এখানে ওকার দেওয়া লাগে। দেখো আমরা তোমাদের দেখাই বিষয়টা, এই ধৈর্য ফালা রিলেটেড কোনো যদি একটা ওয়ার্ড দিই, যে ওয়ার্ডটা যদি আমরা তোমাদের উচ্চারণ করতে বলি, তাহলে যদি দেখো কীরকম হয়, দুর্বোধ্য এই একটা ওয়ার্ড যেটাতে ধৈর্য ফলা আছে, তাহলে এটা যদি উচ্চারণ আমরা লিখতে বলি তোমাদের, তোমরা কীভাবে লিখবে দেখো। প্রথমে দোসুয়া দু দিয়ে দিলাম। এখানে আবার আর একটা নিয়ম চলে আসবে নতুন, কারণ এক একটার ভিতরে এক একটা নিয়ম আছে ওয়ার্ডগুলোর ভিতরে। যেমন যদি রেফ থাকে কোনো শব্দে, কি থাকে, রেফ, এই যে পরবর্তীতে কিন্তু আসে, এই রুলটা বললাম না, এই রুলগুলো সবগুলো কিন্তু আসে, জাস্ট তোমাদের সুবিধার্থে আলোচনা করে দিই। রেফ থাকলে আমরা সেটা পরিবর্তে র দিব, কি দিব, র, এই রেফের পরিবর্তে আমরা র দিব, ওই জন্য দোসুকায় দু প্রথমে দিলাম। যখন উচ্চারণ লিখব ওই শব্দটার রেফ যদি থাকে উচ্চারণের ক্ষেত্রে সেই রেফ থাকবে না, তখন র হয়ে যাবে, ওই জন্য দোসুকায় দু র দূর দিলাম, ঠিক আছে। তো হসন্ত কেন দিলাম, কারণ দূর উচ্চারণ করতে আমাদের স্বরধ্বনি আসতেছে না, যদি স্বরধ্বনি আসতো তাহলে আমরা হসন্ত দিতাম না, স্বরধ্বনি আসে না, ওই জন্য আমরা কি দিলাম, হসন্ত দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি দূর হয়ে গেল, বদ্ধ, বো, এরপর হলো বো দিয়ে দিলাম, বোগা বো আছে, বোগা বো দিলাম। ধৈর্য ফল আছে, ধৈর্য ফলা থাকলে কী হবে, দয় ধ হবে, ধৈর্য ফলা থাকলে কী হবে, দয় ধ, তাহলে দ দিলাম, ধ দিলাম, দয়ের নিচে হসন্ত করে দিলাম, বোধ, কোনো স্বরধ্বনি আসতেছে না, ওই জন্য হসন্ত দিলাম, ধ, বোদ্ধ, ধয়ের ক্ষেত্রে কী আসতেছে, স্বরধ্বনি আসতেছে, যার কারণে আমরা উকার দিলাম। তুমি মুখে উচ্চারণ করো। আরেকটা বিষয় কি তোমাদের বলি ভাই, সহজ যেটা ট্রিক্স না, একবারে মেইন যেটা ট্রিক্স, তুমি এই রুলগুলো না পড়লেও তুমি পারবা। কিভাবে, অনেকের মনে হতে পারে কিভাবে, দেখো কীভাবে রুলগুলো না পড়ে তুমি পারবা, এটা একটা ট্রিক্স। তুমি যদি এই উচ্চারণটা যদি মুখে সঠিকভাবে তোমার রাখে, প্রনাউন্সিয়েশনটা যদি তুমি সঠিকভাবে জানো, এমনিতে পারবা। তুমি বানানটা না, প্রনাউন্সিয়েশনটা খুব ভালোভাবে জানো। যেমন দুর্বোধ্য তুমি নর্মালি লেখো, এটা সহজ ভাষায় তুমি যদি বলতে চাই, একটা সহজ ট্রিক্স, যেটা আমরা বাংলিশ মেসেজ করি না, বাংলিশ মেসেজ করি কি না,
সবাই কিন্তু প্রায় 90% থেকে 99%ই করি বাংলিশ মেসেজ। এখন বাংলিশ মেসেজে কিন্তু আমরা গ্রামাটিক্যাল মানি, আমরা কোনো গ্রামাটিক্যাল, যেমন যাব, JABO যাব, দূরে, DURE, এইভাবে কিন্তু মানে নিজের মন মতো কিন্তু আমরা লিখে দিই। এর কোনো নিয়ম নাই, কোনো নির্দিষ্ট বানান নাই যে এই শব্দটা এই বানানে লিখতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জাস্ট ওইটা প্রকাশ করতে পারলেই হলো। ঠিক তেমনিভাবে এখানেও ওই একই বিষয়টা হবে। তুমি দুর্বোধ্য, তুমি নিজের মতো লেখো, দুর্বোধ্য, দূর, প্রথমে আগে দূর বানান করো, দশুগা দু আর দূর, বৌদ্ধ, বোগা বো, তারপর বৌদ্ধ বানানটা কীভাবে, বোগা বো, ধোগা দুর্বোধ্য, এভাবে না, তুমি মুখেও যদি উচ্চারণ করো এভাবে কিন্তু তোমাদের হবে। মানে মোট কথা তুমি ওইটার সাথে এটাতে রিলেট করো, হুবহু রিলেটেড হবে। তবে আমি তারপর তোমাদের চেষ্টা করছি তোমরা যেন আরও ভালো সুবিধাভাবে অ্যান্সারটা করে আসতে পারো, এই জন্য এই তোমাদের জন্য আয়োজন। এই স্লাইডটা কিন্তু বানাইতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো কিন্তু লাগছে তোমাদের এই স্লাইডটা, কিন্তু এখানে অনেক ঘাটাঘাটি করার পর তারপর কিন্তু এটা নিয়ে আসছি। এরপরে দেখো কোনো শব্দে যদি আমাদের রি থাকে, রি, তাহলে সেটা আমরা রসিকা রি দিব। যদি এরকম রি দেখি কোনো শব্দে, তাহলে উচ্চারণের সময় সেখানে রি আর থাকবে না, সেখানে হবে রসিকা রি। যেমন ঋণ, এই রি এর পরিবর্তে রসিকা রি দিলাম। আর আমরা একটা জানি মূর্ধন্য থাকলে কি হয়, দন্তন্য হয়, ওই জন্য দন্তন্য দিলাম। আর হসন্ত কেন হলো, ঋণ, উচ্চারণ করো, ঋণ, কোনো স্বরধ্বনি আসতেছে নাই, তার মানে হসন্ত। যদি এরকম হইতো ঋণ, ঋণ, তখন স্বরধ্বনি আসছে, তখন আমরা ওকার দিতাম। কিন্তু এখানে আমরা কি নর্মালি ঋণ বানানটাকে এভাবে উচ্চারণ করি না। ঋণ কীভাবে উচ্চারণ করে, ঋণ, এভাবে জাস্ট বলি ঋণ, তার মানে এখানে স্বরধ্বনি নাই, ওই জন্য আমরা হসন্ত দিলাম। এই ছিল বিনত বিষয়। এরপরে দেখো, এরপরে আছে হলো যদি আমরা রেফ দেখি, কি দেখি, কোনো শব্দে যদি রেফ পাই, রেফ পালে আমরা হবে র, যেটা একটু আগে তোমাদের বললাম। চর্যাপদ, এই একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা চর্যাপদ। আজকে একটু মানে কথা বলতে সমস্যা আছে, আমার গলাটা একটু মানে বসে গেছে, তো এই জন্য একটু সমস্যা আছে আর কি। তোমাদের আশা করি কথাগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছে। লাউড স্পিকারটা একটু কমে গেছে আজকে, মানে একটু কথা বলতে সমস্যা আছে আমার আর কি। দেখো রেফের পরিবর্তে আমাদের কি হবে, র হবে। যেমন চর্যাপদ, চর্যাপদ। দেখো আমাদের এখানে চ ওকার কেন হলো, উচ্চারণ করো, তুমি মুখে উচ্চারণ করো, চ কি আছে, অ আসতেছে না, চর্যা, চর অ আসতেছে, চর্যা, অ আসতেছে, অ মানে কি, ওকার দিলাম। রেপ থাকলে কি, র দিলাম। হসন্ত কেন দিলাম, চর, আর স্বরধ্বনি আসতেছে, র উচ্চারণ করতে গিয়ে চর্যা, র ধরে উচ্চারণ করতে কোনো কিন্তু স্বরধ্বনি আসতেছে না, স্বরধ্বনি না আসা মানে কি, হসন্ত দিয়ে দিলাম। ঠিক আছে, এ বলতে গেল। অন্তঃস্থ জ থাকলে কি, আমরা একটু আগে জানি বর্গীয় জ হবে, বর্গীয় জ দিলাম। আকার আছে, আকার দিয়ে দিলাম। প আছে, প দিলাম। দ আছে, দ দিলাম। হসন্ত কেন দিলাম দয়ের নিচে, কারণ চর্যাপদ, কোনো স্বরধ্বনি নাই শেষে। আমরা বলি না কখনো চর্যাপদ, কখনো বলি না। যদি চর্যাপদ বলতাম তাহলে আমরা ওকার দিতাম, কিন্তু আমরা চর্যাপদ কিন্তু কেউ বলি না, আমরা বলি চর্যাপদ, নর্মালি এটা বলি। ওই জন্য আমরা এখানে শেষে কি দিলাম, হসন্ত দিলাম। তোমাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? এই ছিল মূলত হলো রেফেরটা। তো তোমাদের সবার কি বুঝতে সুবিধা হচ্ছে ভালোভাবে? আমি কিন্তু চেষ্টা করছি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে, আমি যতটুকু আমার অভিজ্ঞতা সবটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কোনো সমস্যা হয় জানাও, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। দেখো এরপরে যদি কোনো শব্দে বানানে যদি 300 থাকে, 300-র মধ্যে কী কী, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, তাহলে আমরা কী দিব, সেখানে তালবস্য দিব। কী দিব, তালবস্য। যেমন সাবাস, 300 আসে, 300-র মধ্যে প্রথমে তালবস্য আসে, তার মানে তালবস্য থাকুক, মূর্ধন্যস্য থাকুক, দন্তস্য থাকুক, যেই স থাকুক না কেন, আমরা সবসময় কী দিব, তালবস্য দিব। দন্তস্য আসে, তার মানে কী দিব, তালবস্য। তালবস্য সা বয়কা বা তালবস্য আছে মানে কি, তালবস্য থাকলে মানে তো তালবস্যই, তারপরে তালবস্য দিলাম। সাবাস, বুঝতে পারছো? যেমন এরপর হলো কনিষ্ঠ, এই বানানটা দেখো ওকার কেন হইলো, প্রথমে ক এর ওইখানে আমরা শুধু ক কেন দিলাম না, কনিষ্ঠ কি আসতেছে, স্বরধ্বনি আসতেছে না, তুমি উচ্চারণ করো। আমি অলওয়েজ বলি, আমি যখন কথা বলতেছি না, কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করতেছি, তোমরা সাথে সাথে উচ্চারণ করো, তাহলে একবারে মিলে যাবে, তাহলে তোমরাও মানে খুব সুন্দরভাবে উচ্চারণটা করতে পারবা। উচ্চারণ করো তো, কনিষ্ঠ, অ আসতেছে, ও আসা মানে কি, ওকার। তারপর দন্ত নশিকা নিয়ে আসে, দন্ত নশিকা নিয়ে দিলাম। তারপর এরপর এখানে কি আছে, এখানে মূর্ধন্য ষ ঠ আসে। আমরা জানি 3 শ যদি থাকে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, তাহলে আমরা কী দিব, তালবস্য দিব।
তাহলে 300 টাকা মানে কি তালবর্ষ, তাহলে তালবর্ষ দিলাম কনিস নিস, কোন উচ্চারণ করো কনিস, কোনো মানে স্বরধ্বনি আসতেছে নাই, ওই জন্য হসন্ত ঠ, স্বরধ্বনি আসতেছে ঠ, শেষে কি আসতেছে অ, অ মানে কি স্বরেয়, স্বরেয়টাকে কি বলা হয়, অ বলা হয়, ওটা সংক্ষিপ্ত রূপ আকারে ইউজ করা হয়। অ মানে কি ওকার, ওই জন্য আমরা এখানে ওকার দিছি। এরপরে দেখো, এরপরে আরেকটা ভিন্নতা রয়েছে, এই 300 থাকলে তালবর্ষ হবে জানি, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। তবে তবে কি, তবে যদি ত থ দ র ল তারপর হলো দন্তন্য রি, এখানে দন্তন্য হবে, একটু ভুল হয়ে গেছে, না হয়ে গেছে, সরি টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, তো একটু লিখে নিও ভালোভাবে। এর সাথে তালবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব যদি যুক্ত থাকে তাহলে দন্তস্ব হবে। আবার কি বলছে দেখো, আমরা নর্মালি জানি 300 তালবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব থাকলে তালবর্ষ হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে যদি এই 300 যুক্ত থাকে তখন আর তালবর্ষ হবে না, তখন কি হবে, দন্তস্ব হবে, তখন আর তালবর্ষ হবে না। দেখো যেমন বস্তি, কি বস্তি, এই বস্তি যে বানানটা আছে এই দন্তস্বর সাথে আমরা কি দেখছি, ত, এই তার মানে এই ত যুগ কিন্তু এগুলো যুক্ত আছে, যখনই এরকম এগুলো যুক্ত থাকবে তখন আমরা কি দিব, একটু আগে বললাম, তখন আর তালবর্ষ হবে না, তখন কি হবে, দন্তস্ব হবে, ওই জন্য আমরা এখানে দন্তস্ব দিছি। দেখো উচ্চারণ করো, প্রথমে উচ্চারণ করো, প্রথম থেকে একবার দেখাই তোমার, ব বস্তি, ব কি আসতেছে, স্বরে আসতেছে, উচ্চারণ করো, বস্তি বস্তি, স্বরে আসতেছে কিন্তু, স্বরে আসলো ওই জন্য ওকার দিলাম। আর আমরা জানি 300 ক্ষেত্রে যদি যদি এগুলো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে তাহলে আমরা দন্তস্ব দিব, ওই জন্য যেহেতু তয়ের সাথে যুক্ত আছে এই স, ওই জন্য আমরা দন্তস্ব দিলাম, দন্তস্ব দিলাম বস্তি, দন্তস্বর সাথে আমরা কোনো স্বরধ্বনি আসতেছে না, যার কারণে আমরা হসন্ত দিলাম। আর তারপর তসিয়াতি আছে, তসিয়াতি দিলাম, হয়ে গেল। এই ছিল মূলত বিষয়, যে 300 হলে কখন তালবর্ষ হবে, 300 হলে কখন দন্তস্ব হবে। দেখো এরপর যেটা আছে তা হইল যে যদি কোনো শব্দের দীর্ঘকার দেখি তাহলে রস্যকার হবে, কী হবে, যদি দীর্ঘকার দেখি তাহলে সেখানে আমরা রস্যকার দেব। যেমন রূপসী, এই বানানটা আছে, এখানে দীর্ঘকার আছে, রদুগা রূপ প দন্তস্ব দিকে সি, দীর্ঘকার আছে, যদি এরকম দীর্ঘকার দেখি তাহলে আমরা কী দিব, রস্যকার দেব। যেমন রদুকারু আছে এখানে, তারপর রসুকারু দিব। আর পোকা পোকানা দিলাম রূপসী, রূপসী, স্বরে আসতেছে, উচ্চারণ করো, রূপসী, রূপ, অ আসতেছে না, পয়ে, প উচ্চারণ করতে গিয়ে কী আসতেছে, অ আসতেছে, ওই জন্য আমরা এখানে ওকার দিলাম। তোমাদের একটু আগে বলছি, যদি যখনই দেখবা কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে স্বরধ্বনি আছে, স্বরধ্বনি বলতে 90% ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে পাবা তোমরা স্বরটাই, তখন সেটা ওকার দিবা, আর যদি না পাও তাহলে হসন্ত দিবা। কথা কি বুঝছো আমার? এরপর দেখো আমরা 300 মানে কি থাকলে, 300 থাকলে কী হবে, আমরা একটু আগে জানি তালবর্ষ, তালবর্ষ দিলাম। আর ধ্রুবকার, আর একটা আছে দীর্ঘিকার থাকলে কিন্তু এসিকার হবে, এটা যদিও পরবর্তীতে আমরা আলোচনা পাবো, ওই জন্য আমরা দীর্ঘিকার আছে পরবর্তীতে এসিকার করে দিলাম, এটাও কিন্তু একটা নিয়ম মনে রাখতে পারো। দেখো এই ছিল মূলত দীর্ঘকার থাকলে উসুকার হবে। এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি কোনো ওয়ার্ডে হয় জ ফলা থাকে, কি থাকে, হয় জ ফলা, তাহলে হবে বর্গীয় জ হসন্ত ঝ। দেখো কিভাবে, যেমন এই ঐতিহ্য বানানটা আছে, দেখো ঐতিহ্য, আর একটা এখানে লিখে নিতে পারো, কোনো ওয়ার্ডে যদি ওই থাকে, এই ওই ওয়ার্ডটা থাকলে সেখানে আমরা মূলত ও প্লাস রস্যই লিখতে হয়, কী লিখতে হয়, ও প্লাস রস্যই, এটা লিখে নিতে পারো। যদি কোনো শব্দে ওই এই ওয়ার্ডটা দেখো, ওই যদি দেখো তাহলে সেখানে ও প্লাস রস্যই, কি ও প্লাস রস্যই, এই ওয়ার্ডটা লিখতে হবে। যেমন এখানে প্রথমে ওই আছে, এই জন্য আমরা ও প্লাস রস্যই আমরা লিখলাম, রস্যই, এবং শেষে হসন্ত দিলাম। কেন, কারণ ওই উচ্চারণ করতে কোনো স্বরধ্বনি আসতেছে না, ওই কোনো আসতেছে স্বরধ্বনি নাই, ওই জন্য হসন্ত দিলাম। তসিয়াতি আছে, দিয়ে দিলাম। আর হয় জ ফলা থাকলে আমরা জানি বর্গীয় জ হসন্ত ঝ হবে, বর্গীয় জ হসন্ত, এনে মানে ডবল ইয়া হয়ে গেছে, বর্গীয় জ হয়ে গেছে, এটা ঝ হবে, লিখে নিও একটু, এটা ঝ হবে, এটা একটু লিখে নিও, টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে ঝ দিবা, তার মানে কী হলো, দেখো ওই এটা তো হয়ে গেল তিজ, এটা বর্গীয় জ কেন হসন্ত হলো, তিজ, কোনো স্বরধ্বনি আসতেছে না, ওই জন্য হসন্ত। ঝ, যখন ঝ উচ্চারণ করতেছি ঝ স্বরে আসতেছে, আমার স্বরধ্বনি আসা মানে কি ওকার, ওই জন্য আমরা ঝয়ে ওকার দিলাম। এই ছিল মূলত বিষয়। দেখো এরপরে আমাদের আরও কিছু রুল রয়েছে, তো আমি কিন্তু একবার খুঁটিনাটি তোমাদের সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, মানে এরকম আলোচনা তুমি নাও পেতে পারো কোথাও, এরকমভাবে চেষ্টা করতেছি আমি সম্পূর্ণ দেওয়ার। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো, যদি কোনো ওয়ার্ডে যদি আমরা দেখি ভয় জফালা, কি দেখি, যদি
ভয় জফলা দেখি। ভয় জফলা যদি কোনো ওয়ার্ডে আমরা লক্ষ্য করি তাহলে সেটা কি করব দেখো। ভয় জফলা দেখলে আমরা কি দিব, ব হসন্ত ভ দিব। কি দিব, ব হসন্ত ভ। কীভাবে দেখো, সভ্য, সভ্য 300 থাকলে আমরা কি জানি একটু আগেই, 300 থাকলে কী হবে, তালবস্য হবে, তার মানে তালবস্য দিলাম। কিন্তু ওকার কেন হলো, স উচ্চারণ করো, সভ্য, সভ্য, সভ্য। ও আসতেছি স উচ্চারণ করতে গিয়ে, ও মানে কি ওকার, ওই জন্য ওকার দিলাম। আর ভয় জফলা থাকলে কী হবে, ব হসন্ত ভ, ব হসন্ত ভ দিলাম। এখন বয়ের নিচে কেনই বা হসন্ত হলো, কারণ সভ্য, ব উচ্চারণ করতে স্বধ্বনি আসতেছে না, ওই জন্য হসন্ত। আর ভ উচ্চারণ করতে স্বধ্বনি আসতেছে, উচ্চারণ করো, সভ্য, স্বধ্বনি আসতেছে, যার কারণে এখানে উকার দিলাম। এই ছিল মূলত হলো এই সভ্যর বিষয়টা। এরপর দীর্ঘিকার থাকলে হবে ঋষিকার। কীভাবে দেখো, তটিনী, একটু আগে কিন্তু এটা বলছি, তটিনী। ইসিকার থাকলে তো, যদি রস্যইকার থাকে তাহলে রস্যইকার হবে, মানে যদি রস্যইকার থাকে তাহলে রস্যইকারই হবে, ওটা আমরা একটু আগে জানি। আর দীর্ঘিকার থাকলে আবার রস্যইকার হবে। দেখো কীভাবে, তটিনী, তো আছে তো শিকারটি, আমরা একটু আগে বললাম রস্যইকার যদি থাকে রস্যইকার হবে, এটা পরবর্তীতে আছে যদিও। দেখো তো টসিয়াটি আছে, টসিয়াতি দিলাম, আর দন্ত নদিয়া নিয়ে আসে, আমরা জানি দীর্ঘিকার থাকলে কী হবে, রস্যইকার হবে, তাহলে ধরো রস্যইকার আমরা দিয়ে দিলাম। দেখো চলে গেল ওটা। এরপরে যদি রস্যইকার থাকে তাহলে রস্যইকারে হবে, যেটা একটু আগে বললাম, রস্যইকার থাকলে রস্যইকার হবে, মানে দীর্ঘিকার থাকলে রস্যইকার হবে, আর রস্যইকার থাকলে রস্যইকারই হবে, ওটা কোনো চান্স নেই। যেমন স্মৃতি, এই বানানটা যদি থাকে তাহলে যে তসিয়াতি আছে না, তসিয়াতি থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের প্রথমকার যে বানানটা এখানে ম আছে, এটা তাহলে কই গেল। দেখো কোনো শব্দের আমরা এটা রুল পাবো, একটা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নাই। কোনো শব্দের প্রথমে যদি ম ফলা যুক্ত থাকে, সেই ম ফলা মূলত অনুচ্চারিত হয়, সেটা উচ্চারণ হয় না। কোনো শব্দের প্রথমে যদি ম ফলা দেখি আমরা, সেটা উচ্চারণ হয় না, সেটা অনুচ্চারিত হয়। কিন্তু ওই ম এর পরিবর্তে ওইখানে চন্দ্রবিন্দু আসে, কিন্তু ওই শব্দটা ম দেওয়া লাগে না যখন উচ্চারণ করি, ওই জন্য এখানে শ্রী চন্দ্রবিন্দু তো সেতি হয়েছে শুধু। বিষয়টা বুঝতে পারছো কি, এই ছিল মূলত এখানকার বিষয়। তো এরপর আসলে তয় জফলা যদি থাকে কোনো ওয়ার্ডে, তয় জফলা থাকলে কী হবে, সেখানে তয়তো হবে। এবং যে কোনো শব্দে যদি জফলা থাকে, বেশিরভাগই শব্দে, বেশিরভাগ 90% ক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা পাই। আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো বাইরে বাকিগুলো আর কি, বাকিগুলোর ক্ষেত্রে যদি জফলা থাকে তাহলে সে শব্দটা দ্বিত্ব হয়, দুইবার হয়। যেগুলো আলোচনা করছি সেগুলো বাদে বাকিগুলো যেগুলো আগে থাকবে আর কি, আমরা তো আলোচনা করে ফেলছি যেগুলো একটু ব্যতিক্রম, আর বাকি যতগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে বলছি। যদি দেখি তয় জফলা তাহলে কী হবে, আমরা তয় ত দিব, অর্থাৎ যে কোনো শব্দে জফলা থাকলে সেই শব্দটি দ্বিত্ব হয়। যেমন অত্যাচার, অত্যাচার, তার মানে আমরা স্বরীয় প্রথমে কী জানি, স্বরীয় থাকলে প্রথমে যদি স্বরীয় থাকে কোনো শব্দের বানানে, স্বরের পরিবর্তে কী দিব, ও দিব, আমরা কিন্তু এটা আগে জানি। স্বরের দুইটা রূপ, একটা হলো ও, একটা হলো ওকার। যদি প্রথমে দেখি তাহলে ওকার, না সরি প্রথমে দেখি ও, আর যদি মধ্যে বা শেষে দেখি তাহলে আমরা ওকার দিব। তো এই প্রথমে আছে তার মানে কি, ওই জন্য আমরা ও দিলাম। আর তয় জফলা থাকলে কী হবে, আমরা জানি সে শব্দটা দ্বিত্ব হবে, তার মানে ডবল ত হবে। তো তয় জফলা আছে ওই জন্য আমরা দুইটা ত দিলাম, তো আর তো দিয়ে দিলাম, সমস্যা নাই তয় জফলা পরিবর্তে। আর এখানে প্রথম তয় কেন হসন্ত দিলাম, কারণ ওত্তা, ওত্তা এখানে কোনো স্বরধ্বনি আসতেছে না, ওই জন্য হসন্ত দিলাম। আর তয়কার তা আছে, তয়কার তা আকার আছে, তো এই পরবর্তীতে আমরা তয় জফলা তো কাজ করলাম, আকার আছে আকার দিলাম, চয়কার চা আসে চয়কার চা দিলাম, র আসে র দিলাম, এবং শেষে হসন্ত দিলাম কেন, অত্যাচার, অত্যাচার, শেষে কোনো স্বরধ্বনি আসতেছে না, র উচ্চারণ করতে, অত্যাচার, চার শুধু চার বলি, র বলি শুধু, স্বরেও কোনো বলি না, স্বরধ্বনি আসতেছে না, যার কারণে এখানে আমরা হসন্ত দিলাম। এরপরে যদি আমরা কোনো শব্দে যদি তয় ত দেখি তাহলে আমরা এখানে কী দিব, ত হসন্ত ত দিব। কী দিব, ত হসন্ত ত। দেখো আবৃত্তি, এই ওয়ার্ডটা যদি আমরা দেখি তাহলে উচ্চারণ করতে গিয়ে কীভাবে, সরিয়া প্রথমে সরিয়া থাকলো, বরিকার থাকলো, আমরা জানি ত দুই এরকম তয় ত যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে ত হসন্ত ত দিব। কারণ হসন্ত অলওয়েজ প্রথমকারটার ক্ষেত্রে বেশিরভাগ সময় হয় কেন, কারণ এটা আগেই বলছি, কারণ এটা কিন্তু যে রুল এটা না, ত যে প্রথমটা হসন্ত দিতে হবে এটা রুল না, এটা নিজের কমন সেন্স, তুমি এমনিতেই এটা বুঝতে বোঝা যায় যে ত সবসময় হসন্ত হয়। কারণ এখানে, কারণ এই শব্দটার ক্ষেত্রে প্রথমকার যে তটা উচ্চারণ হয় সেইটা মূলত 99% ক্ষেত্রে কোনো স্বরধ্বনি আসে না উচ্চারণ করতে গিয়ে, যার কারণে সেখানে হসন্ত দিতে হয়। যেমন আবৃত্তি উচ্চারণ করতে আবৃত্তি, আবৃত্ত, শুধু আবৃত কোনো আসতেছে স্বরধ্বনি নাই, ওই জন্য আমরা এখানে হসন্ত দিলাম। আর ত শিকারতি আছে, ত শিকারতি দিয়ে দিলাম, শেষ। ই শিকার আছে, ই শিকার দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছো? এরপরে দেখো, এরপরে আছে যদি অনস্বর থাকে কোনো ওয়ার্ডে তাহলে আমরা কি দিব, অনস্বরের পরিবর্তে দিব হলো ও, কি দিব, ও দিব। যেমন সংগ্রহ, এই ওয়ার্ডটা ক্ষেত্রে
যদি আমরা উচ্চারণে লিখতে বলে এই যে অনস্বর পরিবর্তে কী দিব, 300 থাকলে আমরা জানি তালবর্ষ দিলাম, অনস্বরের পরিবর্তে কী দিব, ও দিলাম, হসন্ত কেন দিলাম কারণ কোনো স্বরধ্বনি আসতেছে না। আর গ্রহ সংগ্রহ, আসতেছে কিন্তু উচ্চারণ করো, খুব ভালোভাবে উচ্চারণ করো, সংগ্রহ ও আসতেছে, আসা মানে কি ওকার দিলাম, সংগ্রহ, ক্ষেত্রে কি উচ্চারণ করতে গিয়ে ওকার আসে, স্বরে আসে, উচ্চারণ করো আবার উচ্চারণ করো আমার সাথে, সংগ্রহ মানে উচ্চারণ করতেও স্বরে আসে, উচ্চারণ করতেও স্বরে আসে, ওই জন্য এর ক্ষেত্রেও যে রফালা আছে এটার ক্ষেত্রেও ওকার হয়েছে, ক্ষেত্রেও ওকার হয়েছে। এরপরে যদি আমরা বর্গীয় জ এবং ঞ যদি মধ্যে যদি দেখি কোনো শব্দের, তাহলে হবে গ হসন্ত গ। কীরকম দেখো, বিজ্ঞান, এই বানানটা বসিয়া বি হসলো, মধ্যে আসে, তার মানে মধ্যে থাকলে কী হবে দেখো, বা শেষে যদি থাকে মানে গ থাকবে, একটা গ দিলাম আর একটা গ দিলাম, দুইটা গ আসলো। এখন দেখো আকার দন্তন্য থাকলো। দেখো এখন এখানে একটু কনফিউশনের বিষয় আছে, গ এবং গয় জফলা আকার বেশিরভাগ সময় যে জিনিসটা আমরা লক্ষ্য করব এইখানে ক্ষেত্রে, যদি বর্গীয় জ ইয় এই শব্দটা দেওয়া আছে, এই ওয়ার্ডটা যদি আমরা দেখি তাহলে প্রথমটা গ হসন্ত গয় জফলা আকার হয় এবং চন্দ্রবিন্দু হয়। 90% ক্ষেত্রে এইটা পাবা, তবে বেশিরভাগে এই জিনিসটা পাবা, তবে কিছু ক্ষেত্রে জাস্ট গ হসন্ত গ পাবা, কিছু ক্ষেত্রে খুব কম, নাই বললেই চলে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে গ হসন্ত গয় জফলা আকার চন্দ্রবিন্দু পাবা যদি এই বর্গীয় জ ইয় যে ওয়ার্ডটা আছে এটা যদি মধ্যে বা শেষে পাও। যেমন বিজ্ঞান এই ওয়ার্ডটা যদি আমরা ভাঙি বলতে উচ্চারণে যদি বিশ্লেষণ করি, তাহলে বসিয়া বি থাকলো। আর এই ওয়ার্ডের পরিবর্তে আমরা কী জানি, গ হসন্ত, প্রথমে গ দিলাম, কেন গ হসন্ত দিলাম, কারণ এখানে স্বরধ্বনি আসতেছে না, ওই জন্য হসন্ত দিলাম। তারপর আমাদের আরেকটা ওয়ার্ড আছে গয় জফলা আকার চন্দ্রবিন্দু দিলাম। এরপর হলো দন্তন্য আছে, দন্তন্য দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছো? তো তুমি এমনি উচ্চারণ করো তো বিজ্ঞান, তোমার বললাম না বাংলিশ যে মেসেজগুলো করো, এই কথাটা আবার রিপিট করছি, ঠিক একইভাবে এখানে বাংলিশ মনে করো মেসেজ তুমি করতেছো, বিজ্ঞান বানান করো, তুমি মনে কোনো নিয়ম জানো না, বিজ্ঞানে কোনো বানানে জানো না, এখন বিজ্ঞান তুমি লিখবা, কি লিখবা, বসিকে বি গ, গান বানানটা কি, গয় জফলা আকার দন্তন্য, চন্দ্রবিন্দু হবে বিজ্ঞান, যেহেতু একটু নাকের মাধ্যমে উচ্চারিত হচ্ছে ওই জন্য এখানে চন্দ্রবিন্দু আসছে, একটু নাকের সাথে রিলেটেড, তুমি বিজ্ঞান একটু নাকের সাথে রিলেটেড না, ওই জন্য এখানে চন্দ্রবিন্দু আসছে। আর দন্তন্য ক্ষেত্রে হসন্ত কেন হইলো, কারণ এখানে স্বরধ্বনি আসে নাই, ওই জন্য। আর যদি বর্গীয় জ এবং ইয় যদি আমরা শুরুতে দেখি, দেখো শুরুতে দেখলে কী হবে, ওটা হলো মধ্যে যদি দেখি তাহলে এরকম বিষয়টা, বা শেষে। আর যে শুরুতে দেখি এটা, তাহলে আমাদের হলো কী হবে, শুধু গ হবে, তখন শুধু কি গয় জফলা আকার চন্দ্রবিন্দু হবে, গয় জফলা আকার চন্দ্রবিন্দু, ওই আগেরটার মতোই 90% ক্ষেত্রে গয় জফলা আকার চন্দ্রবিন্দু, আর কিছু ক্ষেত্রে জাস্ট শুধু গটা ইউজ করা হয়, জফলা টফলা এগুলো ইউজ করা হয় না। 90% ক্ষেত্রে এইটা ইউজ করা হয় যদি এইটা থাকে আর কি ওয়ার্ডটা। দেখো যেমন এখানেই দেখো যে বর্গীয় জ ইয়া যে শুরুতে আসে, শুরুতে থাকলে আমরা কী হবে, গয় জফলা, একটু আগে বললাম গয় জফলা হবে, আকারটা বাদ, আকারটা তো এখানে আছে, এটাই ধরে নিছি, এই আকারটা মনে করো বাদ, ওই আগেরটার ক্ষেত্রেও একই, একটু যদিও মানে বেশি বলে ফেলছি আর কি, এখানে যে আকার তো আছে ওই আকারটাও এখানে ধরে নিয়েছিলাম আর কি। দেখো তাহলে হলো যেহেতু শুরুতে আছে একটা গ হবে, তার মানে গয় জফলা হবে, চন্দ্রবিন্দু, আকার তো আছে আমাদের, আকার দন্তন্য দিলাম, আর এখানে শেষে বিজ্ঞান হসন্ত হবে, একটু ভুলে গেছি, এখানে শেষে হসন্ত দিতে হবে। দেখো এরপরে কোনো শব্দ যদি আমরা হয় ব দেখি, কি দেখি, হয় ব যদি যুক্ত কোনো শব্দ দেখি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, হয় ব যুক্ত যদি শব্দ দেখি কোনো শব্দে, তাহলে বয়ের পরিবর্তে দিব আমরা হলো ভ, বয়ের পরিবর্তে কি দিব, আমরা দিব ভ। আর হয়ের পরিবর্তে দিব আমরা ও বা রস্যৌ, যেমন আহ্বান বানানটা আছে, এখানে আমরা হয়ের পরিবর্তে কি দিব, হয়ের পরিবর্তে দিব হলো ও, আর বয়ের পরিবর্তে কি দিব ভ, যেমন আও ভান। কথা কি বুঝছো? ও দিলাম কিসের পরিবর্তে, ও দিলাম হলো তোমার হয়ের পরিবর্তে, আর ভ দিলাম কিসের পরিবর্তে, ভ দিলাম হলো বয়ের পরিবর্তে ছিল। যেমন জিহব্বা এই বানানটা আছে, যেমন বর্গীয় জয় শিখে জি, হয়ের পরিবর্তে আমরা কী দিব, রস্য দিলাম, আর বয়ের পরিবর্তে ভ দিলাম, জিহ্বা, হয়ে গেল। এরপরে দেখো যে যদি কোনো শব্দে ওই থাকে, কি থাকে, ওই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে বলছি ওই থাকলে ও প্লাস রস্যই দিতে হয়। যেমন ঐক্যমত্য, ওই থাকলে ও সে ওই, আর হসন্ত কেন দিলাম, কারণ এখানে স্বরধ্বনি আসতেছে না, আর ওই ক স্বরধ্বনি আসতেছে, স্বরধ্বনি আসতেছে, এই জন্য আমরা কোকার ক দিলাম, ম দিলাম, তারপর ত হসন্ত
ত কেন দিলাম, দুইটা ত কেন দিলাম, কারণ আমরা জানি যে কোনো শব্দে যদি এরকম ত জফলা থাকে তাহলে সেই শব্দটা কী হয়, দ্বিত্ব হয়, দুইবার হবে। তার মানে ওই জন্য আমরা দুইটা দিলাম। আর প্রথম তো হসন্ত কেন দিলাম, কারণ উচ্চারণ করো তুমি, এখানে কোনো সহধ্বনি আসবে না, ঐক্য মত কোনো সহধ্বনি নাই, ঐক্য মত ত শেষে সহধ্বনি আসে, শেষে তো এই ক্ষেত্রে, ওই জন্য শেষের তটা আমরা উকার দিলাম। এরপরে বই শিকার, বই যদি কোনো ওয়ার্ডে থাকে তাহলে আমরা সেখানে বউ উকার বউ রস্যই দিব। কী দিব, বউ উকার বউ রস্যই, এই জিনিসটা দিব। যেমন বৈশাখ, কি বৈশাখ, এই যদি আমরা বানানে দেখি, এই শব্দটা যখন উচ্চারণ করতে যাব, বইকার বই থাকলে কী হবে, আমরা একটু আগে বলছি বউকার বউ রস্যই, তার মানে বউকার বউ রস্যই দিলাম, হসন্ত দিলাম, তাহলে সা খ আসে, তাহলে সা খাওয়া দিলাম। এখন এখানে ওই নিচে হসন্ত কেন হলো, কারণ বই কোনো স্বরধ্বনি আসতেছে না বই উচ্চারণ করতে গিয়ে, আর ওই জন্য এখানে হসন্ত হলো। আর শাক উচ্চারণ করতে গিয়ে, শাক খ উচ্চারণ করতে গিয়ে শাক, কখনো বলি না শাক, শুধু বলি শাক, তার মানে খ উচ্চারণ করতে গিয়ে কোনো স্বরধ্বনি আসতেছে না, যার কারণে এখানে হসন্ত। এই যে রুলগুলো এখান থেকে আলোচনা করলাম, এগুলো ছিল তো মূলত সব বেসিক রুল। তুমি যদি এগুলো বুঝো এবং ক্লাসটা যদি এই পর্যন্ত আমার করে থাকো, যারা করছো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তাকে যদি উচ্চারণ করতে যাই, সে 5টার মধ্যে নিম্ন হলেও 3টা থেকে 4টা কারেক্ট 100% করবে, 100% 3 থেকে 4টা কারেক্ট করবে। কারণ এইগুলো আমি যেগুলো আলোচনা করছি প্রায় সবগুলো ওভারঅল শেষ করা হয়ে গেছে, নিয়মগুলো প্রায় 90%ই নিয়ম শেষ তোমার। এই যতগুলো আলোচনা করলাম, তুমি যদি আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে করে থাকো এই পর্যন্ত, তুমি এখন প্র্যাকটিস করতে যাও, তুমি দেখবা যে তুমি 90%-এ পারছো। আর তুমি জাস্ট 3-4টা হলে বোর্ড প্র্যাকটিস করো, দেখবা যে তুমি আরও ইজিলি পাচ্ছ। আর এগুলোর ক্ষেত্রে প্রচুর বিগত সালে কোশ্চেন রিপিট হয়, কিন্তু রিপিটেড প্রচুর কোশ্চেন হয়। তো ওই জন্য তোমরা একটু কোশ্চেনগুলো বিগত সালে বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে সব কিছু পাচ্ছ তোমরা। তো এরপরে আমাদের লাইভটা প্রায় অনেকক্ষণ হয়ে গেল, যদিও আরও কিছু টপিক আমাদের আছেই। আমরা বাকি টপিকটা তোমাদের তাহলে পরবর্তী ক্লাসে শেষ করব, আজকে আর না শেষ করি, কারণ অনেকগুলো বিষয় আছে, তো এতগুলো শেষ করা সম্ভব হবে না। তোমরাও বিরক্ত হবা যে অনেকগুলো বিষয় আছে। আরও বিষয় বলতে কি, আমরা প্রায় আমাদের ওভারঅল 90% কিন্তু কভার করে ফেলছি। কি বলছি, আবারও বলছি, কিন্তু আমরা কিন্তু আমাদের 90% কিন্তু কভার করে ফেলছি, আমাদের কিন্তু আর নাই, আমাদের প্রায় 90%ই শেষ। এখন যা আছে এগুলো জাস্ট আমরা যে যারা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটু বিস্তারিত নিয়মগুলো জানবো। এডমিশন বা জব প্রার্থী বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেগুলো জানা দরকার আমরা সবগুলো ওভারঅল ধারণা দিয়ে দিছি। এখন বাকি যেগুলো আছে এগুলো মূলত যারা এইচএসসিতে রয়েছে আর কি তাদের জন্য, এবং এইচএসসি পাশাপাশি আরও কিছু কয়েকটা নিয়ম আছে, খুব না, মানে প্রায় 90% কভার বলছি না, আর 10%-এর মতো কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো এই যে এখানে আমাদের দেওয়া হয়েছে, মানে খুব কম আর কি, বেশি মানে আমাদের ওভারঅল মেইন যে টপিকগুলো আলোচনা করার সেগুলো মূলত আমরা আলোচনা করে শেষ করেছি। আর একটা তোমাদের চরম দুর্দান্ত একটা সাজেশন আছে, কিন্তু এই যে এই সাজেশনটা যেটা দেখতেছ এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই সাজেশনটা কিন্তু তোমাদের দিব। এখান থেকেই তোমরা মানে 5টার মধ্যে নিম্ন হলো 3 থেকে 4টা হুবহু কমন পাবা, এই কয়েকটা থেকেই, মানে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কমন আসে, তোমাদের এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী পর্বে। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি, আমরা পরবর্তী পর্বে তোমাদের জন্য এই বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী পর্বে আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর কারো কোনো সমস্যা হলে এখানে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, বা তুমি যেখান থেকে দেখতেছো না কেন সেখানে আমার সবগুলো ফেসবুক আইডি, ফেসবুক পেজ সবগুলো লিঙ্ক দেওয়া থাকে। তারপর আমাদের যদি কোনো সমস্যা হয়, ক্লাস বুঝতে বা কোনো কিছু প্রবলেম হয়, আমাকে এই নাম্বারে তোমরা নক করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো তোমাদের যথাসাধ্য হেল্প করার। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। খোদা হাফেজ, আসসালাম।